আমরা বই নিয়ে রাখতে বসলাম আজকে, যে আমরা হচ্ছে গিয়ে থার্ড লেকচারে যেটুকু বাকি আছে ওটা শেষ করে আমরা ফার্মাটে একটু অল্প একটু বাকি ছিল আমার, এটা আমি দেখে দেখাই দিব। হ্যাঁ, আমরা লেকচার 3 অ্যামিনো সিনথেসিস পড়ছিলাম তাই না? তাজরিনা আপু আমাকে একটু বলেন তো, আমরা লাস্ট ক্লাসে অ্যামিনো সিনথেসিস পড়ছি রাইট? থার্ড লেকচারে গত ক্লাসে আমরা কি কি পড়েছি এটা একটু আমাকে বলেন সবাই। যতদূর আমার মনে পড়ে আমি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত পড়াই ফেলছি। একটা মিনিট। রিকারেন্ট মিসক্যারেজ, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, পিউরপেরিয়াল পাইরেক্সিয়া, ইন্টেরিয়র কন্ট্রাসেপটিভ ডিভাইস, চিকেন পক্স। ওকে, অ্যামনিওসেন্টেসিস আমি পড়াইছি আপনাদেরকে। তার জন্য আপু আছেন এখানে? গত ক্লাসে আমরা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পড়েছি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি পড়ে ফেলেছি, আর হচ্ছে এই যে চিকেন পক্সটা বাকি ছিল রাইট? ঠিক আছে সবাই? হুম। আপু চিকেন বক্স থেকে স্টার্ট হওয়ার কথা। শুরু করবেন। না, চিকেন পক্স পর্যন্ত পড়াই, চিকেন পক্সটা পড়াই নাই। এন্ডোমেট্রিয়ালটা পড়াইছিলাম, তারপর হচ্ছে গিয়ে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা পড়িয়েছিলাম, এন্ডোমেট্রিয়াল জি ক্যান্সার। আপু। ওকে। আচ্ছা, আপনারা এখানে একটু ছোট্ট করে একটু অ্যামনিওসেন্টেসিস এর পাশে এখানে জায়গা আছে না, এখানে একটু নোট ডাউন করেন তো, যে সেল ফ্রি কয়েকটা এটা আসে না, এটা আপনাদের এখনো পড়াই নাই, মানে পড়ানো হয় নাই বা পড়ানো দরকার নাই, বাট এটা হচ্ছে কি পরীক্ষাতে মাঝে মাঝে আসে, পরীক্ষাতে মাঝে মাঝে আসে। হ্যাঁ, একটা হচ্ছে কি আমরা কি করতাম, যে অ্যামনিওসেন্টেসিস আমরা কখন করি, অ্যামনিওসেন্টেসিস হচ্ছে কি আমরা কখন করি বলেন? 15 সপ্তাহ পর থেকে। হ্যাঁ, 15 সপ্তাহ আগে অ্যামনিওসেন্টেসিস করা যাবে না, ঠিক আছে? 15 সপ্তাহ পর থেকে আমরা অ্যামনিওসেন্টেসিস করি, 15 সপ্তাহ আগে করলে সেটা আর্লিও অ্যামনিওসেন্টেসিস হয়ে যাবে। ঠিক আছে, পাশে একটু লিখে আসসালামু আলাইকুম আপু। রাখলাম। আপুকে কত নাম্বার পেজ আপু? আমরা থার্ড লেকচার থেকে শুরু করেছি আপু, সামনে। 86। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি গত ক্লাসে পড়িয়েছি আপনাদেরকে। হ্যাঁ, গত ক্লাসে পড়িয়েছি, জি, জি। আজকে জাস্ট একটা কয়েকটা জিনিস এই জায়গায় একটু বক্স করে ছোট্ট করে লিখে নেন। হ্যাঁ, লিখে নেন আপু হচ্ছে। এই যে ক্লাস 3টা থেকে না আপু? হ্যাঁ, 3টা থেকে না আপু? জি জি। আপু আর আমার একটা কথা ছিল আপু, ওইটা ফার্স্ট লেকচারটা নিয়ে একটু কি বলতে পারি? পাঁচ লেকচার বুঝি নাই আপা, কোনটা বলতেছেন? এই যে একদম ফার্স্ট লেকচার আপু, ফার্মাকোলজি। ওখানে আপু ওই যে যেই বক্সটা হ্যাপাজার্ড আছে না আপু, হ্যাঁ, ওই বক্সটা একটু ঠিক করে দিয়ে দিলে একটু ভালো হতো। ওই দেয়া হয়েছে বক্সটা তো। আমি আমি নাম্বারিং করে তো দিয়ে দিয়েছি আপু, একটু দেখে নেন। ওটা হচ্ছে কি একটু নিচে একটু লিখতে হবে। হ্যাঁ, আমি প্রত্যেকটা নাম্বারিং করে দিচ্ছি। ওইটা হচ্ছে কি ওইখানে ওই যে ওয়াপসে কাজ করা, তো ওয়াপসের কাজটা আমি অনেক ট্রাই করেছি, আমি করতে পারি নাই, বাট আপনি দেখেন এটা সম্ভবত আমি 4 তারিখে বা 5 তারিখে রাত্রে দিয়েছি, সম্ভবত 4 তারিখ রাত 12টার পরে দিছি আমি। 4 তারিখের একটু দেখেন, 4 তারিখের নম্বর ওখানে আমি বক্স দিয়ে দিয়েছি। ঠিক আছে, ও বক্সটা একটু আচ্ছা। নাম্বারিং করে পাশাপাশি দিয়ে দিয়েছি, ওই যে দেখেন আপনি, ওইটা ওইটা দেখে দেখে একটু এই গ্রুপে, এই গ্রুপে আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের ও গ্রুপেই আচ্ছা। জি পাইছেন না জি। সবাই? দিয়েছিলাম যে, সবাই কি জি আপু। পেয়েছেন? আচ্ছা, ওইখানে দেখেন 4 তারিখে, 4 তারিখে দিছে সময় আমি, আইদার 4 তারিখ অথবা রাত 4 তারিখ, মানে ভোরের দিকে দিছে আর কি, 12টার পরে, অথবা 3 তারিখ ভোরের দিকে দিছে, আমি একটু খেয়াল করেন, আইদার 4 তারিখে পড়বেন অথবা 5 তারিখের দিকে পেয়ে যাবেন ওইটা, ওখানে দিয়ে দিয়েছি। 3-4 তারিখের দিকে একটু চেক করেন, পেয়ে যাবেন। কোন আচ্ছা, মাসে 3-4 তারিখ আপু? জুলাই, জুলাই না সরি, অগাস্ট, অগাস্টে। তখন তো আমরা আসি নাই আপু। আপনাদের ফার্মা ক্লাস হচ্ছে না, ফার্মা ক্লাসেই পাবেন আপনি, ফার্মা ক্লাসের পরে ও আমি এটা আচ্ছা আচ্ছা। দিয়েছি। ঠিক আছে আপু। এটা হ্যাঁ অগাস্টেরই তো, অগাস্টের 3-4 তারিখে পাবেন আপনি। জি জি আচ্ছা আপু ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ছোট্ট করে লিখেন যে সেল ফ্রি ফিটাল ডিএনএ, সিভিএস, আর হচ্ছে অ্যামনিওসেন্টেসিস, এই তিনটা কথা একটু লিখে রাখেন এখানে। হ্যাঁ,
এটা আসে মাঝে মাঝে, মানে কোনো সময় যদি চলে আসে তাহলে যাতে একটু সমস্যা না হয়। হ্যাঁ, আর একটা হচ্ছে সিএফএফ ডিএনএ, মানে কি সেল ফ্রি ফিটাল ডিএনএ, ঠিক আছে। আর অ্যামনিওসেন্টেসিস তো আমরা জানি, এটা হচ্ছে 15 উইকস এর পর থেকে আমরা করব। আরটা হচ্ছে কি সিভিএস। সিভিএসটা কি? সিভিএসটা হচ্ছে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং। হ্যাঁ, এটা লিখেন 11 থেকে 13+6 পর্যন্ত। 11 to 13+6, মানে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে আমার এটা করতে হবে, এরপরে করলে হবে না, ঠিক আছে। আপনারা যখন হচ্ছে গাইডলাইন করবেন তখন দেখবেন যে প্রায় জায়গায় লেখা 13+6, 24+6, 26+4 এরকম লেখা থাকবে। মানে এটা মানে হচ্ছে 26 সপ্তাহ 5 দিন বা 26 সপ্তাহ 4 দিন। তো এটাই হতেছে কি এটার, আমরা আমরা যখন পড়বো গাইডলাইন ইনশাল্লাহ সামনে, তখন হতেছে গিয়ে এই যে +6 দেওয়া মনে রাখবে, শুধু 13 মনে রাখলে হবে না। 11 সপ্তাহ থেকে শুরু আপু করে। সিএফএফ ডিএনএ মানে কি বললেন, আরেকবার যদি বলতেন। সেলফ সিএফএফ ফ্রি ডিএনএ ডিএনএ বলতেছি, সেলফ ফ্রি ফিটাল ডিএনএ, এটা করব হচ্ছে 9 থেকে 11 সপ্তাহের মধ্যে, ঠিক আছে। 11 সপ্তাহ 0 ডেজ, মানে হচ্ছে 9 থেকে 11 সপ্তাহের মধ্যে সেলফ ফ্রি ফিটাল ডিএনএটা করা যাবে। এটা একটা ইনভেসিভ প্রসিডিউর। এটাও হইতেছে গিয়ে আপনার হচ্ছে ডিএনএ এক্সাম করে যাদের যাদের হচ্ছে ফ্যামিলিতে ডাউনের হিস্ট্রি আছে, বা হচ্ছে কি কোনো কনজেনিটাল অ্যানোমালিজের হিস্ট্রি আছে, সেই ক্ষেত্রে সেলফ ফ্রি ফিটাল ডিএনএ করা হয়। এটা করা হয় হচ্ছে 9 থেকে 11 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, এগুলো তো সবই আসলে বেসিক্যালি এগুলো তো আমাদের রেগুলার রেগুলার টেস্ট না। হ্যাঁ, এগুলো আমরা কখন করি? এই সব টেস্ট গুলো করাই হয় হচ্ছে কি আপনার যদি কোনো অ্যানোমালিজের হিস্ট্রি থাকে ফ্যামিলিতে, বা প্রিভিয়াস প্রেগন্যান্সিতে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে কি এই টেস্ট গুলো করা হয়। তাহলে লিখে রাখেন পাশে, সেল ফ্রি ফিটাল ডিএনএ হচ্ছে 9 to 11 উইকস পর্যন্ত। কোরিওনিক ভিলাস স্যাম্পলিং হচ্ছে 11 সপ্তাহ থেকে 13 সপ্তাহ আর 6 দিন। সিবিএস মানে কি বললেন আপু? কোনটা? কোরিওনিক ভিলাস স্যাম্পলিং। কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, এটা হচ্ছে সিভিএস। হ্যাঁ, এটা একটু পাশে লিখে রাখেন ছোট্ট করে। সিভিএস হচ্ছে 11 থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে করি, আর অ্যামনিওসেন্টেসিস হচ্ছে 15 সপ্তাহ পর থেকে করি, ঠিক আছে। এই তিনটাতেই হচ্ছে কি আমাদের 0.5% ফিটাল লসের রিস্ক আছে। হ্যাঁ, 0.5 থেকে 1% ফিটাল লসের রিস্ক আছে, ঠিক আছে। এটা একটু পাশে লিখে রাখেন বক্স করে। ওকে, ঠিক আছে, এটা লিখছেন সবাই? 0.1%? আপনি একটু মাইকটা মিউট করে রাখবেন। 0.1%? মাইকটা একটু মিউট করে রাখবেন সবাই, ঠিক আছে। মাইকটা একটু মিউট করে ভিডিওটা অন করে রাখেন। জি আপু। আচ্ছা, তাহলে সেল ফ্রি ফিটাল ডিএনএ আপু হচ্ছে বললাম 90। কি যে 0.1% ক্যাপিটাল। হ্যাঁ, 0.5 থেকে 1% পর্যন্ত হচ্ছে ফিটাল লস, মোটামুটি সবগুলাতেই সেম, ঠিক আছে। এটা একটু মনে রাখেন। 0.5% হচ্ছে, শুধু 0.5%টা মনে রাখেন, মোটামুটি সবগুলাতে 0.5% ফিটাল লস হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। তাহলে সেল ফ্রি ফিটাল ডিএনএ গেল, অ্যামনিওসেন্টেসিস গেল, কোরিওনিক ভিলাস স্যাম্পলিং গেল 11 থেকে 13 সপ্তাহের মধ্যে, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের অ্যামনিওসেন্টেসিস গত ক্লাসে আমরা পড়েছি। এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা পড়বেন, ফিচারটা দেখবেন, ইনভেস্টিগেশন আমরা কি করি, টিভিএস করে আমরা হচ্ছে ইনভেস্টিগেশনটা করে আমরা নর্মালি কি দেখি, এন্ডোমেট্রিয়াল থিকনেসটা দেখি, ঠিক আছে। যদি 4-এর নিচে থাকে তাহলে হচ্ছে নেগেটিভ, 4-এর উপরে গেলে অর্থাৎ 5-এর যদি চলে যায় সেটা হচ্ছে গিয়ে পজিটিভ। ম্যানেজমেন্ট আমরা কি করব এটা একটু দেখে নিবেন। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি পড়েছি, আজকে আমরা পড়বো হচ্ছে চিকেন পক্স। চিকেন পক্স এক্সপোজার, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর প্লাস হচ্ছে এটা সেকেন্ড পার্টের জন্য, এমআরসিওজি সেকেন্ড পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা একটা গাইডলাইনই আছে আলাদা, একটা আলাদা জিটিজি পাবেন আপনারা যখন পড়বেন সেকেন্ড পার্টের জন্য ইনশাল্লাহ। চিকেন পক্স হচ্ছে গিয়ে আপনারা দেখেন, এটা হচ্ছে এগুলো তো সব ছোট ছোট, আমাদের তো এত ডিটেলসে জানার দরকার নেই পার্ট 1-এর জন্য। আমরা পার্ট 2 যখন পড়বো তখন আমরা অনেক পড়বো, এটা বিশাল বড় একটা গাইডলাইন। তো এখান থেকে জিস্ট কথাবার্তাগুলো আমাদের যেগুলো দরকার সেটা আমি বলে দিচ্ছি। সো চিকেন পক্সটা আমরা কি জানি, এটা একটা প্রাইমারি ইনফেকশন, যেটা কি দিয়ে হবে, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। মার্ক করে রাখেন আসে কিন্তু, যে হোয়াট ইজ দা ইনফেকশন কজ অফ চিকেন পক্স।
or which virus is responsible for chickenpox exposure in pregnancy? এটা পরীক্ষাতে আসে। So this is chickenpox is caused by varicella zoster virus. এটা একটা কোশ্চেন। Shingles is reactivation of dormant virus in dorsal root ganglia. কি করে জানেন? একবার যদি চিকেনপক্স ইনফেকশন হয় তখন কি করে, এইটা পুরোপুরি সেরে যায় না। এটা কি করে, এটা হচ্ছে ডরমেন্ট অবস্থায় থাকে, ডরসাল রুট গ্যাংলিয়াতে থাকে এবং পরবর্তীতে ওখান থেকে রিঅ্যাক্টিভ হতে পারে। প্রেগন্যান্সি দেয়ার ইজ আ রিস্ক অফ বোথ মাদার এন্ড অলসো ফিটাস সিনড্রোম, নিউ টার্ম ফিটাল ভ্যারিসেলা সিনড্রোম। যদি বাচ্চার হয়, বাচ্চার ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে ফিটাল ভ্যারিসেলা সিনড্রোম। ঠিক আছে, ফিটাল ভ্যারিসেলা সিনড্রোম। ওকে, আচ্ছা এখন এইখানে আমি একটা নোট করে দিব আপনাকে, ফিটাল ভ্যারিসেলা সিনড্রোম একটু দেখে নিই আমরা। চিকেন পক্স এক্সপোজার ইন প্রেগন্যান্সিতে কি হবে, যদি কারো চিকেন পক্স এক্সপোজার হয়, সাপোজ ধরেন আমি হসপিটালে কাজ করতেছি, প্রেগন্যান্ট, তো ওই সময় আমার হঠাৎ করে চিকেন পক্স এক্সপোজার হলো। কিরকম হলো, আমি যে ওয়ার্ডে কাজ করছি ওই ওয়ার্ডে দেখা গেল যে ফিমেল আসছে, ওদের হচ্ছে চিকেন পক্স নিয়ে আসছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে চিকেন পক্স এক্সপোজার হলো, তখন কি করব, তখন ইনিশিয়ালি আমার কি করতে হবে, ফার্স্টে আমার ব্লাড চেক করতে হবে। এখন আমাকে ফার্স্টে গেলে কি জিজ্ঞেস করবে, যে আমার কি আগে কখনো চিকেন পক্স হয়েছে কিনা, ধরেন ছোটকালে হয়েছে আমার মনে নাই, কিংবা আমি শিওর না, তখন কি করতে হবে, এটা যখন যদি হয়ে থাকে তাহলে আমি রিঅ্যাসিওর করব পেশেন্টকে। যদি আমার হয়ে থাকে আগে চিকেন পক্স, আমি পেশেন্টকে রিঅ্যাসিওর করব। যদি আমার না হয়ে থাকে বা আমার মনে নাই এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমি কি করব, আমার হচ্ছে ভ্যারিসেলা অ্যান্টিবডি চেক করতে হবে। ঠিক আছে, ভ্যারিসেলা অ্যান্টিবডি আমি চেক করার পরে দেখলাম যে আমি ইমিউন না। ইমিউন না হলে তখন আমরা কি করে দিব, পেশেন্টকে ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিউলিন, এটা হচ্ছে পেশেন্টকে দিয়ে দিব। ঠিক আছে, যাদের হচ্ছে গিয়ে আগে কখনো হয় নাই, অথবা হচ্ছে গিয়ে আমার ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিন চেক করার পরে দেখা গেল আমার নেগেটিভ আসছে, সেক্ষেত্রে আমরা কি দিয়ে দিব, ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিলিন জি পেশেন্টকে দিতে হবে। একটু বুঝছি, ফার্স্টে হচ্ছে পেশেন্ট এক্সপোজার হলো, এক্সপোজার হলে তাকে ফার্স্ট জিজ্ঞেস করতে হবে যে আপনার কখনো আগে হয়েছে কিনা, ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিন আছে কিনা ওটা দেখার জন্য আমরা জিজ্ঞেস করবো তাকে, যে প্রিভিয়াস ইনফেকশনের হিস্ট্রি আছে কিনা। এখন পেশেন্ট ভুলে গেছে আমি কখন এক্সপোজ হয়েছিলাম, না ছোটকালে ইনফেকশন হয়েছে আমার মনে নাই, ঠিক আছে, এরকম কিছু একটা। তো যদি ভুলে যেয়ে থাকে অথবা তার না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিলিনটা চেক করব। চেক করার পরে যদি দেখা যায় যে নেগেটিভ আসছে, সেই ক্ষেত্রে কি দিতে হবে, ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিউলিন জি। The negative IgG indicates no previous exposure of the chickenpox. মনে থাকবে এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, লাল কালি দিয়ে আমি মার্ক করে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, যে যাদের হইতেছে গিয়ে ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন নেগেটিভ, তাদেরকে আমার কি দিতে হবে, ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। ঠিক আছে, একটু বুঝছি। বা যারা আর হচ্ছে যাদের এক্সপোজার না, যাদের পজিটিভ তাদের কি করবো? তাদেরকে আমরা দিব না, আমি সেটা বলতেছি। ঠিক আছে, ভেরিসেলা যারা জোস্টার নেগেটিভ হবে তাদেরকে তো ভেরিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন দিব। হ্যাঁ রাইট, ঠিক আছে। তার ফার্স্টে কিন্তু আমাদের ইমিউনোগ্লোবুলিন চেক করতে হবে, হ্যাঁ, চেক না করে আপনি কিছু দিতে পারবেন না। চেক করার পরে যদি দেখেন যে নেগেটিভ, তাহলে হচ্ছে কি দিয়ে দিবেন ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন। ঠিক আছে, এখন আসি, আচ্ছা যদি এটা কতদিন থাকে, ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন দেওয়ার পরে এটা হচ্ছে 10 ডেজের মতো এফেক্টিভ থাকে। তাছাড়া আমরা কি করতে পারি, তাছাড়া আমরা হইতেছে গিয়ে যে যারা মানে কনসেনসাস গাইডলাইন যেটা বলছে সেটা হচ্ছে ওরাল অ্যাসাইক্লোভির। ওরাল অ্যাসাইক্লোভির আমরা দিতে পারি ই প্রেগনেন্ট ওমান উইথ চিকেন পক্স প্রেজেন্ট উইদিন 24 আওয়ার্স অনসেট অফ র্যাশ। র্যাশ উঠার 24 আওয়ার্স এর মধ্যে আমরা কি দিতে পারি, ওরাল অ্যাসাইক্লোভির দিতে পারি। ঠিক আছে, বুঝা গেছে। এটা কিন্তু অনেক বড় একটা চার্ট, কিন্তু আপনাদের এই চার্ট এখন পড়তে হবে না, হ্যাঁ, এই চার্টটা এখন পড়তে হবে না, এটা কিন্তু বিশাল একটা চার্ট। যে আমরা ফার্স্টে হচ্ছে এক্সপোজার হলো, তাকে হচ্ছে গিয়ে সে কার কাছে যাবে, সে হচ্ছে গিয়ে তার ফ্যামিলি মেডিসিনের কাছে যাবে, মিডওয়াইফারির কাছে যাবে। মিডওয়াইফারির কাছে গিয়ে সে আগে জানাবে যে তার হিস্ট্রি, আমরা জিজ্ঞেস করবো যে তার আগে কখনো এক্সপোজ হয়েছে কিনা। আমি জাস্ট বলার জন্য বলতেছি, এটা কিন্তু এখন মাথায় রাখেন না, এখন এটা লাগবে না, এটা একটা বড় চার্ট। ঠিক আছে, এটা এই মুহূর্তে আপনাদের মাথায় থাকতে হবে না, জাস্ট দুইটা জিনিস মনে রাখেন, একটা হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন চেক করব, চেক করার পর নেগেটিভ পাইলে ইমিউনোগ্লোবুলিন দিয়ে দেবো, কথা শেষ। আরেকটা কি করতে পারি আমরা, আরেকটা হচ্ছে ওরাল অ্যাসাইক্লোভির দিতে পারি, should be given if pregnant woman with chickenpox present within 24 hours onset of rash। র্যাশ উঠার 24 ঘন্টার মধ্যে যদি আপনার কাছে আসে, আপনি ওরাল অ্যাসাইক্লোভির দিয়ে দিবেন। এটারও ডোজ কিন্তু সেকেন্ড পার্টে মনে রাখতে হয়, কিন্তু আমাদের এখন মনে রাখতে হবে না, এজন্য আমি বলতেছি না। অতিরিক্ত ইনফরমেশন মাথা দিলে দেখা যাবে জরুরি ইনফরমেশন ভুলে যাবেন। ঠিক আছে,
তাহলে আমি জাস্ট একটু আপনাদেরকে বলে দেই, এটা সেটা হচ্ছে কি আমরা জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পরে সে বললো যে শি ইজ নট শিওর, অর হচ্ছে শি হ্যাভ ফরগটেন, অর শি ইজ নট, মানে ডিড নট হ্যাপেন এনি চিকেন পক্স ইন হার লাইফ। তখন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে শিওর না থাকলেও আমরা ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিন চেক করব। শিওর যদি মানে না হয়ে থাকে তাও আমরা হচ্ছে গিয়ে চেক করব। চেক করার পর যদি দেখি যে সেটা নেগেটিভ, তাহলে আমরা ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিন দিয়ে দিব। আরেকটা যেটা, সেটা হচ্ছে যদি আপনার থার্ড ট্রাইমেস্টারের পরে আসে, 28 সপ্তাহ পরে আসে, সেই ক্ষেত্রে আমরা ওরাল অ্যাসাইক্লোভির দিব। সেটা হচ্ছে কিভাবে দেয়, 4-5-4-3-3, মানে 400 মিলিগ্রাম 8 আওয়ারলি 3 মাস এভাবে হচ্ছে গিয়ে দেয়। ঠিক আছে, ফর 5 ডেজ দেয়, দেন আবার হচ্ছে আপনার 36 সপ্তাহ থেকে আবার কন্টিনিউ করে। এটা জাস্ট আমি আপনাদেরকে বলার জন্য বললাম, কিন্তু এখন আমরা এটা মনে রাখবো না। ঠিক আছে, আমি আপনাদেরকে চার্টটা আমি দিয়ে দিব না, ওই চার্টটা দেখে যদি আপনাদের মানে যদি কাজে লাগে তখন আপনারা হচ্ছে গিয়ে ওটা ইউজ করেন, বাট এখন এটা মনে রাখতে চান না। ঠিক আছে, ওকে, ঠিক আছে রেনুমা আপু, ওকে। জি আমি চার্টটা আপনাদেরকে দিয়ে দিব আপনাদের জানার জন্য, কিন্তু এটা এখন পড়তে যান না, এখান থেকে এখন আপনাদের কোশ্চেন আসবে না, কারণ এই চার্টগুলো একটু ভেজাল আছে। এগুলো পড়তে গেলে দেখা যাবে যেগুলো দরকারি সেগুলো মনে থাকবে না, এগুলা মানে একদম চার্ট করে দেওয়া। খালি দুটা জিনিস মনে রাখেন, যে র্যাশ উঠার 24 আওয়ার্স এর মধ্যে যদি পেশেন্ট আসে আমরা ওরাল অ্যাসাইক্লোভির দিব 400 মিলিগ্রাম 8 আওয়ারলি ফর 5 ডেজ ইনিশিয়ালি, দেন আবার 36 সপ্তাহ থেকে কন্টিনিউ করতে হবে টিল ডেলিভারি পর্যন্ত। হ্যাঁ, এটা একটা হচ্ছে গিয়ে ওই যে গাইডলাইনের কথা। তো এটা হচ্ছে গিয়ে আমি জাস্ট ডোজটা আপনাদেরকে বললাম জানার জন্য, কিন্তু এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে দরকার নাই। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের হইতেছে কি এটা মানে মুখস্থ করার দরকার নাই। আরেকটা কি করব আমরা, আরেকটা হইতেছে গিয়ে আমরা হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিন চেক করতে হবে ইনিশিয়ালি। যদি ইমিউনোগ্লোবিন যদি নেগেটিভ থাকে তাহলে আমরা ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিন জি এটা পেশেন্টকে দিয়ে দিব, এবং সেটা 10 ডেজ পর্যন্ত সেটা হচ্ছে ইফেক্টিভ থাকবে। ওকে, এখন আমরা চলে আসি এইখানে যে রিস্ক অফ ফিটাল ভ্যারিসেলা সিনড্রোম ফলোইং ম্যাটারনাল ভ্যারিসেলা এক্সপোজার অ্যারাউন্ড 1% অকার বিফোর 20 উইকস অফ জেস্টেশন। এই পাশে একটু ছোট্ট করে নোট লিখে রাখেন, তাহলে হচ্ছে ইজি হবে আপনাদের কাছে বলা। বিফোর 20 উইকস হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার লিখে রাখেন, ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে লেস দেন 1%। ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে সরি উল্টা লিখছি আমি, লেস দেন মোর দেন আমার সবসময় ভুল হয়। তারপর হচ্ছে 20 থেকে 24, এটা হচ্ছে রেয়ার। ঠিক আছে, আপু আফটার 24 উইকস কি হবে? ভেরি রেয়ার, এই জন্য কেটে দিচ্ছি আমি, এটা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, তাহলে হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে কি লেস দেন 0.1% হবে ফিটাল ভ্যারিসেলা সিনড্রোম, আর রেয়ারলি হয় হচ্ছে 20 থেকে 24 আওয়ার্স এর মধ্যে। দেখেন এখানে পড়লে পেয়ে যাবেন এটা, এই যে রিস্ক অফ ফিটাল ভ্যারিসেলা সিনড্রোম ম্যাটারনাল ভ্যারিসেলা এক্সপোজার ইজ অ্যারাউন্ড 1% হবে। হ্যাঁ, অ্যারাউন্ড 1% ইফ অকার্স বিফোর 20 উইক অফ জেস্টেশন, মানে ফার্স্ট ট্রাইমেস্টারে হলে হতে সেটা সমস্যা বেশি। যদি 20 উইকস এর আগে হয় তাহলে হচ্ছে কতটুকু হবে, অ্যারাউন্ড 1% এক্সপোজার, অ্যারাউন্ড 1% হবে এটা ফিটাল ভ্যারিসেলা সিনড্রোম। আচ্ছা, যদি হচ্ছে গিয়ে 20 থেকে 28 উইকস এর মধ্যে হয়, এটা কত ভেরি স্মল নাম্বার, মানে রেয়ার হবে। আর নান ফলোইং 28 উইকস, আমি জন্য এটা কেটে দিছি, ক্রস দিয়ে দিছি পাশে, নান ফলোইং 28 উইকস অর ভেরি রেয়ার, মানে একদম হওয়ার সম্ভাবনাই নাই, অথবা নান, নান অর ভেরি রেয়ার। ঠিক আছে, এই জন্য দেখেন আমি যে ক্রস দিয়ে দিছি, নান অর ভেরি রেয়ার। হ্যাঁ, তাহলে হচ্ছে কি যদি এটা মনে রাখবেন, এটা হতেছে যত জেস্টেশন বাড়বে তত হতেছে এটার রিস্ক কমে যাবে। ম্যাক্সিমামের কি হয়, রুবেলা টুবেলা এগুলো হচ্ছে যত জেস্টেশন বাড়ে, রুবেলা হচ্ছে কি যত জেস্টেশন বাড়বে তত হচ্ছে রিস্ক কমে, কারণ রুবেলা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে আপনার রিস্ক হচ্ছে বেশি রুবেলা ভাইরাসে। ঠিক আছে, তো এটা দেখেন যে যদি হচ্ছে 20 উইকস এর আগে হয় তাহলে হচ্ছে মাত্র 1%, 20 থেকে 28 উইকসে হচ্ছে রেয়ার, মানে খুবই স্মল নাম্বার অফ এফেক্টেড হবে, আর 28 এর পরে হচ্ছে নান অর ভেরি রেয়ার। এখন ফিচার্স অফ ফিটাল ভ্যারিসেলা সিনড্রোমের মধ্যে আমরা কি কি পাই, স্কিন স্ক্যারিং, এখানে দেখবেন জায়গায় জায়গায় এরকম স্ক্যারিং এর মতো হয়ে গেছে। আই ডিফেক্ট থাকবে, সেটা হচ্ছে কি মাইক্রোপথ্যালামিয়া, লিম্ব হাইপোপ্লাসিয়া, মাইক্রোকেফালি, আরটা হচ্ছে লার্নিং ডিসএবিলিটি। এগুলো হচ্ছে ফিটাল ভ্যারিসেলা সিনড্রোমের সিমটম। ম্যানেজমেন্ট আমরা বলে ফেলছি যে যদি কারো ডাউট থাকে যে প্রিভিয়াসলি তার চিকেন পক্স হয়েছে কিনা, প্রিভিয়াসলি শি হ্যাড চিকেন পক্স, ইফ দেয়ার এনি ডাউট,
then we should do blood check for varicella antibody মনে পড়ছে ভ্যারিসেলা অ্যান্টিবডি চেক করব চেক করার পরে যদি দেখি যে না এর তো হচ্ছে অ্যান্টিবডি নাই তখন কি করব আমরা ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন জি তাকে হচ্ছে দিয়ে দিব স্ট্যাট ডোজ এবং যেটা এফেক্টিভ থাকবে কতদিন পর্যন্ত 10 days অফ পোস্ট এক্সপোজার পরীক্ষার কোশ্চেন কিভাবে আসবে a patient come to you with contact of child who has chickenpox around 4 days she is unsure if she had the condition herself as a child blood test show the varicella IgM negative IgG negative তাহলে কি সে কি সাসপিশিয়াস নাকি কি বলেন দুইটাই হচ্ছে নেগেটিভ কি দিব আমরা ইমিউনোগ্লোবুলিন দিব। কি দিব ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন জি দিব ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন দিব আমি তো বলে দিয়েছি যে যদি কেউ আনশিওর থাকে তার হচ্ছে আমরা ফার্স্টে ব্লাড চেক করব ব্লাড চেক করে যদি দেখি নেগেটিভ তাহলে কি দিয়ে দিব কোনো কথা নাই ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন জি দিয়ে দিব তাহলে এখানে আমরা অ্যানসার কি হবে অ্যানসার কি হবে এ আমার একটা ইমিউনোগ্লোবুলিন ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিন পরের কোশ্চেনটা দেখেন 24 ইয়ার্স ওল্ড কোশ্চেন কিন্তু এভাবে আসবে আপনাদের ঠিক আছে এভাবে আসবে কারণ হতেছে কি সেকেন্ড পার্টের কোশ্চেন অনেক কঠিন এটার একটা যে চার্ট এটা একটা ভয়ঙ্কর চার্ট বিশাল বড় একটা চার্ট 2 পেজ ভরা একটা চার্ট আছে এটার হ্যাঁ যে হচ্ছে 20 সপ্তাহ আসলে কি করবেন 12 সপ্তাহ আসলে কি করবে থার্ড ট্রাইমেস্টার আসলে কি করবে আবার হচ্ছে গিয়ে জাস্ট লাস্ট 36 উইকে আসছে সেই হচ্ছে গিয়ে চিকেন পক্স এক্সপোজার নিয়ে আসছে কি করবে ডেলিভারির সময় হচ্ছে চিকেন পক্স নিয়ে আসছে সে কি করবে বাচ্চার কি করব আমরা এগুলা বিশাল বড় একটা চার্ট তো এটা আমি আপনাদেরকে দিয়ে দিব ফর দ্য পারপাস অফ ইওর কি বলবো যে আপনারা যেহেতু সবাই প্র্যাকটিসিং ডক্টর ওই পারপাসে আমি চার্টটা আপনাদেরকে দিয়ে দিব কিন্তু এটা এখন মুখস্থ করতে যাবেন না ঠিক আছে একদম ছেঁড়া বেড়া লেগে যাবে আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল আপু আচ্ছা হ্যাঁ বলেন যদি আমি ট্রিপল অ্যান্টিজেনের রিপোর্ট আসার পরে যদি কক্স-19 পজিটিভ হয় উইদিন 12 উইকস এর মধ্যে তাহলে কি আমি বাচ্চাটা মিসক্যারেজ করে ফেলতে বলবো নাকি না 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 ভ্যারিসেলা জোস্টার আমরা মিসক্যারেজ করতে পারি না রুবেলাতে বলে রুবেলাতে হচ্ছে গিয়ে আপনার বলে যে টার্মিনেশন করতে আচ্ছা চিকেন কক্স-19 যেটা 19 ওটাই তো আমাদের চিকেন পক্সের এটা না আপু আমি আপনার কথা পরিষ্কার বুঝতে পারছি না শারমিন আপু ট্রিপল নাকি অ্যান্টিজেন করার পরে যদি কক্স-19টা পজিটিভ হয় সেক্ষেত্রে আমাদের 12 উইকস এর আগে হ্যাঁ তখন আমাদের মানে পেশেন্টকে টার্মিনেশনের জন্য কি বলবো কিনা না 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 টার্মিনেশন আপনি করবেন না এটা খুবই তো মানে খুবই কম ইনফেক্টেড হয় বাচ্চায় মাত্র 1% ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে ঠিক মাত্র আছে 1% তো আপনারা যদি ফার্স্ট ট্রাইমেস্টার দেখেন এটা হচ্ছে লেস দেন 1% বলে মানে 0.1% বলে এটা হ্যাঁ এটা 1%এর মতো হয় 20 থেকে 24 এ হচ্ছে সিনড্রোম হওয়ার চান্স খুবই রেয়ার আর 28 উইকস এর পরে হয়ই না ঠিক আছে তো এটা যদি ফার্স্ট ট্রাইমেস্টারে আসে তাহলে আমরা হচ্ছে কি যদি আনশিওর থাকে আমরা দিয়ে দিব ইমিউনোগ্লোবিউলিন দিয়ে দিব আর যদি হইতেছে গিয়ে তার মানে তার যদি হচ্ছে পজিটিভ থাকে সেক্ষেত্রে আপনি ওই যে ওরাল অ্যাসাইক্লোভির দিবেন ওরাল অ্যাসাইক্লোভির আপনি হচ্ছে গিয়ে ওই যে বললাম না যে 4-5-5 4-3-5 4-3-5 মানে হচ্ছে 400 ফর 5 ডেজ দিয়ে দিবেন এইটা অনলি ফর 5 ডেজ ঠিক আছে ঠিক আছে চিকেন পক্স ওরকম বেশি আনা কিন্তু এটা হচ্ছে কি মানে বড় একটা চার্ট আছে সেটাই বলতেছেন বারবার ওটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব কিন্তু এটার সাথে টার্মিনেশন করে না চিকেন পক্সে কখনো টার্মিনেশন করে না ওকে 24 পরের কোশ্চেনটা দেখেন পরের কোশ্চেনটা দেখলে দেখবেন আটটা হয়ে গেছে এই যে চিকেন 24 ইয়ার্স ওল্ড ওমেন 18 সপ্তাহ মানে কি এটা হচ্ছে প্রথম দিকে আছে তাই না 20 সপ্তাহ আগে প্রেজেন্ট ফর রিভিউ earlier in the morning she came into contact with the child who has chickenpox she is unsure she had and condition herself as a child এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব অ্যান্টিবডি চেক করব মানে অ্যান্টিবডি চেক ব্লাড দেখতে হবে ভেরি গুড এই যে চেক ভ্যারিসেলা অ্যান্টিবডি এই তো পারতেছেন আপনারা তাহলে এখান থেকে দুইটা কথা খালি মনে রাখবেন একটা হইতেছে পেশেন্ট শিওর না পেশেন্ট হইতেছে এক্সপোজ হয়েছে পেশেন্টের আমরা ফার্স্টে কি করবো ফার্স্টে হচ্ছে কি আমার অ্যান্টিবডি চেক করতে হবে যদি অ্যান্টিবডি আগে থেকে থাকে বা সে যদি বলে যে প্রিভিয়াসলি সে ইনফেক্টেড বাই চিকেন পক্স তাহলে কি হয় এগুলা কি হয় চিকেন পক্স কিন্তু একবারে লাইফ লং ইমিউনিটি দেয় তাই না তো সেই ক্ষেত্রে যদি হচ্ছে হয় তাহলে সেই শিওর যদি থাকে তাহলে আমি পেশেন্টকে রিঅ্যাসিওর করবো যে আপনি মানে রিঅ্যাসিওর থাকেন হ্যাঁ কোনো সমস্যা হবে না কিন্তু যদি হইতেছে গিয়ে তার না থাকে তাহলে আমি ফার্স্টে হচ্ছে অ্যান্টিবডি চেক করবো অ্যান্টিবডি যদি নেগেটিভ পাই ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন জি দিয়ে দিব আর যদি হইতেছে গিয়ে তার আপনার ওই ইনিশিয়ালি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ওরাল অ্যাসাইক্লোভির এটা হচ্ছে রিকমান্ডেড হ্যাঁ
কনসিডার করতে পারি আমরা, রিকমেন্ডেড না, কনসিডার করতে পারি ওরাল অ্যাসাইক্লোভির। ঠিক আছে, কনসিডার রিকমেন্ডেড এর মধ্যে দুইটা পার্থক্য আছে। একটা হচ্ছে কনসিডার মানে কি, আমি দিতে চাই, দিতে পারি, হ্যাঁ, কনসিডার করতে পারি যে আমি তাকে অ্যান্টিবায়োটিক দিব, বা কনসিডার করতে পারি আমি অ্যান্টি সাইকোটিক দিব, বা কনসিডার করলাম যে না ঠিক আছে তাকে হচ্ছে অ্যান্টিভাইরাল দেওয়া যায়। আর রিকমেন্ডেড মানে হতেছে তোমার দিতেই হবে। বুঝা গেছে? ওকে, ওকে। এরপর চলে আসি আমরা সার্ভাইকাল ক্যান্সার। তেমন কিছুই নাই, সার্ভাইকাল ক্যান্সার একটা বিগ একটা মডিউল, একটা বিগ মানে সার্ভাইকাল ক্যান্সার বিগ একটা গাইডলাইন, বাট এখানে হচ্ছে আমাদের ওরকম ভাবে লাগবে না। আমাদের ফার্স্ট পার্টে হচ্ছে গিয়ে ইনিশিয়ালি খালি শুধু কজ টজ এগুলাই লাগে, হ্যাঁ, কোন স্টেজে আপনি কি করবেন না করবেন ওগুলা লাগবে না। তাহলে দেখেন এখানে সার্ভাইকাল ক্যান্সার, এটা হচ্ছে ইনসিডেন্স অফ সার্ভাইকাল ক্যান্সার পিক করে কখন, 6 ডিকেড। 6 ডিকেড মানে কি, 60 ইয়ার্স। ঠিক আছে, ইট মে বি ডিভাইডেড ইনটু কি কি হয় এখানে, এখান থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কোনটা সব থেকে কমন টাইপ অফ সার্ভাইকাল ক্যান্সার, দ্যাট ইজ স্কোয়ামাস সেল কার্সিনোমা। ঠিক আছে, তাহলে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনো কার্সিনোমা হয় হচ্ছে 20%, স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় হচ্ছে 80%। মে বি ডিটেক্টেড ডিউরিং রুটিন সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং, অ্যাবনর্মাল ভ্যাজিনাল ব্লিডিং দিয়ে হতে পারে এটা। ঠিক আছে, কি কি ফিচার নিয়ে আসবে পেশেন্ট, একটা হচ্ছে কি পেশেন্টের অ্যাবনর্মাল ভ্যাজিনাল ব্লিডিং হবে, আরেকটা কি হতে পারে পোস্ট কয়টাল, হ্যাঁ, কয়টাস করার পরে তার ব্লিডিং হচ্ছে, আরেকটা কি হতে পারে দুইটা মেনস্ট্রুয়েশনের মাঝখানে হতে পারে ইন্টারমিনস্ট্রুয়াল ব্লিডিং অর পোস্ট মেনোপোজাল ব্লিডিং। পেশেন্ট যারা হচ্ছে পোস্ট মেনোপোজের পেশেন্ট কিন্তু তারা হঠাৎ করে অল অফ সাডেন তারা ব্লিডিং এর হিস্ট্রি নিয়ে আসে, দ্যার ইজ এ মানে এ স্ট্রং সিমিলারিটি অর স্ট্রং কানেকশন উইথ সার্ভাইকাল ক্যান্সার। ঠিক আছে, আরেকটা কি হতে পারে ইন্টারমিনস্ট্রুয়াল, দুইটা মেনস্ট্রুয়েশনের মাঝখানে যদি ব্লিডিং হয়, পোস্ট কয়টাল, এগুলো তো আমরা জানি যে সার্ভিক্স এর ক্যান্সার হলে কি হয়, সার্ভিক্সটা অনেক বেশি ফেব্রাইল হয়ে যায়, ফেব্রাইল হওয়ার কারণে কি হবে এখানে আপনার একটু জাস্ট ঘষা লাগলে ওখান থেকে ব্লিডিং হওয়া শুরু করবে। ঠিক আছে, আর কি অ্যাবনর্মাল ভ্যাজিনাল ব্লিডিং এগুলো থাকবে, ভ্যাজিনাল ডিসচার্জেরও হিস্ট্রি থাকে। রিস্ক ফ্যাক্টর কারা, আমি আগে বলছিলাম যে বড় লোকের ক্যান্সার হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, তাই না? আর যারা হচ্ছে গরিব তাদের হচ্ছে কি, এটা যারা হচ্ছে কি ধর লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসে থাকে তাদের হচ্ছে কি কমন কোনটা, সার্ভাইকাল ক্যান্সার। ওকে, তো রিস্ক ফ্যাক্টরের মধ্যে সব থেকে বড় রিস্ক ফ্যাক্টর কি, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কি কি, এটা হচ্ছে মেইনলি আপনার 16-18, এছাড়া কি আছে পাশে লিখে রাখেন, 33 লিখছে, তার পাশে আপনি লিখেন 31, 35, 37, 51, 53, এরকম অনেক স্ট্যান্ড আছে যেটা হচ্ছে কি আপনার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা দেয়। স্মোকিং যারা করে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি ভাইরাস, আর্লি ফার্স্ট ইন্টারকোর্স যাদের হচ্ছে কি, এটাও দেখবেন আপনি লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের মধ্যে দেখা যায় যে আর্লি ফার্স্ট ইন্টারকোর্স, কারণ কি ওরা হচ্ছে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় কত বছর বয়সে, দেখা যায় 13-14 বছর বয়সে বিয়ে দিয়ে দেয়, 14-15 বছর বয়সে দেখা যায় মেয়ের বাচ্চা আছে একটা। ঠিক আছে, তো আর্লি ফার্স্ট ইন্টারকোর্স, এবং তাদের মধ্যে কি দেখা যায় মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, কিভাবে দেখা যায় হাজবেন্ড দুইটা বিয়ে করছে, হাজবেন্ডের উপর রাগ করে ও আরেকটা বিয়ে করছে, তো দেখা যায় আপনি দেখবেন লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাসের মধ্যে এই প্রবণতাটা একটু বেশি। ঠিক আছে, হাই প্যারাইটি, তারপর তো বললাম যে এই যে স্ট্যাটাসের মধ্যে থাকবে, একটা হচ্ছে সিওসিপি। সিওসিপিটা হচ্ছে কি আপনার, এটাও খুবই আনক্লিয়ার, বাট এটা বলে যে সিওসিপি হচ্ছে কি আপনার সার্ভাইকাল ক্যান্সার করতে পারে। ওকে, এখন দেখেন the extent of this association is sometimes or পাপু এটা আমি খুঁজতেছিলাম যে আপনার কাছে তো সব বলে রাখছি আমি। ওকে, সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং আমরা কখন করব, এখন দেখেন এখানে একটা কথা আছে যে কারা কারা হচ্ছে হাই রিস্ক আর কারা কারা হচ্ছে লো রিস্ক। লো রিস্ক তো আমরা বলে ফেলছি, লো রিস্ক হচ্ছে 6 আর 11, আর হাই রিস্ক হচ্ছে 16-18 থেকে যত আছে সবই হচ্ছে হাই রিস্ক, 16-18 পর থেকে যা আছে সবই হচ্ছে হাই রিস্ক। ওকে, এখন আসেন এই যে ডেভেলপমেন্ট অফ সার্ভাইকাল ক্যান্সার লো ইনফেকশন। রিস্ক, লো রিস্ক কোনগুলো? 6-11 যেটা হচ্ছে ওয়ার্ড করে, ওয়ার্ড করে না জেনিটাল ওয়ার্ড, ওটা হচ্ছে 6-11। হ্যাঁ, 6-11 হচ্ছে জেনিটাল ওয়ার্ড করে, 16-18 তারপর যত আছে সবই হচ্ছে হাই রিস্ক ফর, এগুলা কি করবে 16 থেকে শুরু করে আপনার সার্ভাইকাল ক্যান্সার করবে। হ্যাঁ, জি আপু। এখন সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং এটা কখন করে জানেন, এটা দেখেন একটা মজার জিনিস আছে, এটা হচ্ছে 24.5, 24.5 যদি নিচে হয় কিছু করব না। হ্যাঁ, 24.5 যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন, এনএচএস। এনএচএস মানে কি, এনএচএস মানে হচ্ছে ন্যাশনাল হেলথ সিস্টেম। হ্যাঁ,
তো এনএইচএইচ এর আন্ডারে হচ্ছে গিয়ে আপনার ওদের স্ক্রিনিং প্রোগ্রামটা হয়। এখন 24.5 বছর যখন হবে পেশেন্টের বা এর নিচে থাকবে তখন আমরা করবো না। যখন 24.5 বছর হয়ে যাবে তখন এনএইচএস থেকে তাকে ইনভাইটেশন লেটার পাঠায় যে তুমি 25 বছর তোমার যেদিন জন্মদিন হবে জন্মদিনের দিন তুমি এসে ফার্স্ট স্ক্রিনিংটা করবা। বুঝাতে পারছি? 25তম জন্মদিনে ফার্স্ট স্ক্রিনিংটা করবা। ফার্স্ট স্ক্রিনিং ইনভাইটেশন ওরা লেটার পাঠায় 24.5 বছর বয়সে পাঠায় দেয়। 25 থেকে 49 বছর পর্যন্ত প্রত্যেক 3 বছর পর পর স্ক্রিনিং করতে হবে। পরীক্ষার কোশ্চেন ফর বোথ ইওর পার্ট 1 এন্ড পার্ট 2 এক্সাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে, 25 থেকে 49, 50-এর আগ পর্যন্ত, 25 থেকে 49 বছর পর্যন্ত 3 বছর পর পর স্ক্রিনিং করতে হবে। 50 বছর হয়ে গেলে 64 বছর পর্যন্ত 5 বছর পর পর স্ক্রিনিং করতে হবে। আর যখন 65 বছর হয়ে যাবে, এটা পাশে লিখে রাখেন, 65 বছর যখন হয়ে যাবে তাদেরকে আমি কখন করব? ইফ এনি অ্যাবনর্মালিটি এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা এই যে এই 5 বছরে, হ্যাঁ এই 5 বছরে হচ্ছে রেগুলার ইররেগুলার চেক আপে আসছে, হ্যাঁ 5 বছর পর পর আসে না, সে হয়তো 6 বছরে আসছে বা 7 বছর পরে আসছে, ঠিক আছে? ঠিক আছে, তো হয়তো 50 থেকে 64 বছর কতদিন? 14 বছর। 14 বছর না? তো 14 বছর তার যাইতে হবে কয়বার? 14 বছরে যাইতে হবে তার অলমোস্ট 3 বার যাইতে হবে। তো 3 বারের জায়গায় সে হয়তো 2 বার গেছে। তাদের হচ্ছে কি ইরেগুলার চেকআপ, তাদের 65 বছরের পর থেকে আমি করব। আরেকটা হচ্ছে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে সেই ক্ষেত্রে আমি হচ্ছে 65 বছরের পরে সে করবে। আর নরমালি যেটা সেটা হচ্ছে 25 থেকে 50 বছর আগে, দ্যাট মিনস 25 to 49 ইয়ার্স আমরা 3 ইয়ারলি করবো। এটা খুবই ইম্পর্টেন্ট। রেনুমা আপু, শাহনাজ আপু, তহিদা আপু, শামিন আপু, এইটা কোশ্চেন থাকবে মাস্ট। মাস্ট ইউ উইল গেট কোশ্চেন ফ্রম হিয়ার। এটা কোশ্চেন, হ্যাঁ লিখে রাখেন পাশে, এটা এসবিএ কোশ্চেন, এটা কিন্তু আসবে মাস্ট। যে 25 থেকে 49 বছর একটা পেশেন্ট আসছে, পেশেন্টের হইতেছে গিয়ে বয়স দেখা যাবে যে 26 বছর, সে হচ্ছে কি এনএইচএস এর আন্ডারে আছে। এখন সে কতদিন পর্যন্ত, কতদিন পর পর স্ক্রিনিং টেস্ট করবে? আপ টু 49 ইয়ার্স বা আপ টু 50 ইয়ার্স দিয়ে দিবে, 3 ইয়ার, 4 ইয়ার, 5 ইয়ার। তাবিনা আপু আপনার মাইকটা মিউট করবেন প্লিজ, থ্যাংক ইউ আপু। আচ্ছা মাইকটা সবাই মিউট করে রাখেন, ভিডিও অন করে রাখেন, সমস্যা নেই। মাইকটা মিউট না করে রাখলে পাশ থেকে আওয়াজ আসে। তাহলে ঠিক আছে, তাহলে 49 ইয়ার্স পর্যন্ত 3 ইয়ারলি স্ক্রিনিং করব, 50 থেকে 64 ইয়ার্স পর্যন্ত 5 ইয়ারলি করব। ভেরি ইম্পর্টেন্ট। করে আমরা কি দেখবো স্ক্রিনিং এ যদি আমরা কি করি, স্ক্রিনিং এ আমরা হচ্ছে গিয়ে করে যদি দেখি যে কোনো এখানে ডিসক্যারিওসিস আছে, আমরা মাইল্ড মডারেট সিভিয়ারিটি দেখি, ঠিক আছে, কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, থাকলে আমরা কি করব, আমরা হচ্ছে সাইটোলজি চেক করব। মানে ফার্স্ট হচ্ছে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দেখবো, হ্যাঁ। এখন প্যাপিলোমা ভাইরাস যদি পজিটিভ থাকে, এটাও কিন্তু বিশাল বড় একটা গাইডলাইন। তো এটাও আমি হচ্ছে কি জাস্ট আপনাদের বলার জন্য বলতেছি যে অ্যাকচুয়ালি কি করা হয়, যেহেতু সময় আছে। তো অ্যাকচুয়ালি হতেছে কি আমরা দেখি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পজিটিভ নাকি নেগেটিভ, ঠিক আছে। যদি পজিটিভ থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি, কিন্তু যদি নেগেটিভ থাকে তাহলে কি করবো? নেগেটিভ থাকলে এই যে 50 বছরের মধ্যে প্রত্যেক 3 বছর পর পর চেক করতে হবে। বুঝা গেছে? এটা কি দেখবো আমরা? আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দেখবো। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা যদি নেগেটিভ থাকে তাহলে হচ্ছে এই যে 50 বছর পর্যন্ত 3 বছর পর পর, প্রত্যেক 3 বছর পর পর আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসই দেখবো। ওকে, এখন যদি পজিটিভ আসে কি করব? পজিটিভ আসলে আমরা যেটা করি, আমরা হচ্ছে সাইটোলজি দেখি, ওইখানকার এয়ারস স্প্যাচুলা বা হচ্ছে প্যাপেসমিয়ার, যেটা মানে ওখান থেকে এরকম 360 ডিগ্রি ঘুরান্টি দিব একটা, অর্থাৎ 4 টাইমস ঘুরান্টি দেওয়ার পরে এখান থেকে যে সেলটা পাবো ওই সেলের হচ্ছে কি আমরা সাইটোলজি দেখবো। সাইটোলজি যদি নেগেটিভ আসে, সাইটোলজিতে কিছু আসলো না, তার প্যাপিলোমা ভাইরাস পজিটিভ কিন্তু সাইটোলজি হচ্ছে নেগেটিভ, রাইট? সাইটোলজি যদি নেগেটিভ থাকে আমরা আবার 1 বছর পর তার সাইটোলজি দেখবো। ওই 1 বছর পর যদি আবার সাইটোলজি নেগেটিভ আসে, তাকে আমি কি করব? তাকে আমি আবার রুটিন রিকলে পাঠিয়ে দিব। রুটিন রিকল মানে কি? এই যে 3 বছর পর পরে স্ক্রিনিং করবে। 50 বছর পার হয়ে গেলে 5 বছর পর পরে সে স্ক্রিনিং করবে, রাইট? গট ইট? আচ্ছা, এখন যদি পজিটিভ আসে, হ্যাঁ যদি সাইটোলজি পজিটিভ আসে তাহলে আমরা কি করব? সাইটোলজি পজিটিভ আসলে আমরা সরাসরি তাকে কলপোস্কোপিতে পাঠিয়ে দিব। অথবা মডারেট ডিসক্যারিওসিস আসছে, ডিসক্যারিওসিস মানে কি? 3টা জিনিস মনে রাখেন, একটা হচ্ছে হাইপারপ্লেসিয়া ডিসক্যারিওসিস, একটা হচ্ছে ডিসপ্লেসিয়া। ডিসপ্লেসিয়া মানে হচ্ছে ডিসঅর্ডার্ড সেল স্ট্রাকচার, আর ডিসপ্লেসিয়া মানে হ্যাঁ ডিসঅর্ডার সেল স্ট্রাকচার। আর ডিসক্যারিওসিস মানে কি? ডিসক্যারিওসিস মানে হচ্ছে
নিউক্লিয়াসেরই অ্যাবনর্মালিটি আসছে, অর্থাৎ নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, প্লেওমরফিজম। আমরা পড়ছি না ছোটকালে প্যাথোলজিতে যে আপনার নিউপ্লাজমের কি কি ফিচার্স থাকে, আমরা পড়ছি না যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম অল্টারনেট হয়ে যাবে, রেশিও অল্টারনেট হয়ে যাবে, মাইটোকন্ড্রিয়া ডিসরাপশন হয়ে যাবে, অনেকগুলা পয়েন্ট ছিল, সাইটোপ্লাজম গুলা বড় বড় হয়ে যাবে, এগুলো আমরা পড়ছিলাম না? তো ডিসক্যারিওসিস মানে হচ্ছে ডিসঅর্ডার ইন নিউক্লিয়াস অর ডিসফাংশন অফ দ্য নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে সেটা যদি ডিসক্যারিওসিসটা যদি মাইল্ড, মডারেট, সিভিয়ার হয়ে যায়, মানে মডারেট টু সিভিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে আমার খারাপ। সেক্ষেত্রে আমরা কি করব? কল্পোস্কোপি করব। কল্পোস্কোপি করে আমার কনফার্ম হইতে হবে। কল্পোস্কোপি করে যদি আমরা দেখি যে হ্যাঁ এখানে ঝামেলা, আমরা কি করব? আমরা হ্যাঁ, এটা কি আমার সার্ভিক্স, একটো সার্ভিস, এন্ডো সার্ভিস, এখানে কি আমার ট্রান্সফরমেশন জোন, তাই না? টিজেড, ট্রান্সফরমেশন জোন আঁকে দিলাম একটা, হ্যাঁ কোন রকম দেখে নেন, ট্রান্সফরমেশন জোন। ওকে, এই ট্রান্সফরমেশন জন্য আমরা কি করব? লেটস করে দিব। লেটস কি? লার্জ লুপ এক্সিশন অফ ট্রান্সফরমেশন জোন। বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, মাইল্ড, মডারেট, সিভিয়ারটাকে আমি দেখি, একটু দেখাইনি, জাস্ট হচ্ছে কি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, হ্যাঁ দেখানোর জন্য করতেছি। আবারও বলতেছি, এগেইন আই এম টেলিং ইউ, ইটস নট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, জাস্ট টু নো। জানেন মাইল্ড, মডারেট, সিভিয়ার, হ্যাঁ মাইল্ড, মডারেট, সিভিয়ার, ঠিক আছে? দিস আর আওয়ার নর্মাল সেল, হ্যাঁ নর্মাল সেল। এখানে আরো একটু হয়েছে, কিন্তু আমরা এখানে কি দেখতে পারতেছি? আমরা সেলগুলাকে সুন্দর ডিফারেন্সিয়েট করতে পারতেছি না? ভালো সেল বেশি আছে, হ্যাঁ মডারেট, ঠিক আছে? স্কোয়ামাস সেল, ইম্যাচিউর সেল হতেছে কিন্তু অনেক, ঠিক আছে? ইম্যাচিউর সেল। ওকে, সিভিয়ার, কোন রকম বুঝা যাইতেছে, একটা দুইটা বুঝা গেছে। মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্লিয়ার? ক্লিয়ার? দিস ইজ মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্লিয়ার? আমরা কি দেখলাম তাইলে? ওই যে আমরা যে সাইটোলজিটা দেখবো, কি দেখবো? মাইল্ড নাকি মডারেট নাকি সিভিয়ার? যদি মাইল্ড হয় আমরা আবার 1 বছর পর টেস্ট করব, চেক করে যদি দেখি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নেগেটিভ, দেন এগেইন আমরা কি করব? রিকলে চলে যাব। রিকল মানে কি? রিকল মানে হচ্ছে 3 ইয়ার্স এন্ড 5 ইয়ার্স। 3 বছর, 3 বছর পর পর কারা, 5 বছর পর পর কারা, 50 এর আগ পর্যন্ত হচ্ছে 25 থেকে 49 হচ্ছে 3 বছর, আর 50 থেকে 64 কত? 5 ইয়ার্স। রিকলে চলে যাবো আমরা, রুটিন রিকল। কিন্তু আমার হইতেছে যদি এই মডারেট আর সিভিয়ার ডিসক্যারিওসিস আসে, আমরা সোজা কোথায় পাঠাই দিব? কল্পোস্কোপিতে। কল্পোস্কোপিতে আমরা দেখে আমরা হইতেছে কি যদি ইনঅ্যাডিকুয়েট পাই, পরপর 2টা ইনঅ্যাডিকুয়েট স্যাম্পল নিব, যদি ইনঅ্যাডিকুয়েট পাই তাহলে আমরা লেটসে চলে যাব, আর যদি অ্যাডিকুয়েট পাই তাহলে তো লেটসে চলেই যাব, আর কোনো কথা নেই, ঠিক আছে? বুঝা গেছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর পার্ট 1 এমআরসিও, যে এক্সাম পরীক্ষাতে আসবে। মনে রাখেন একদম ইজি ওয়ে, মডারেট, সিভিয়ার ডিসক্যারিওসিস, কোনো কথা নাই, কল্পোস্কোপিতে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এটা দিয়ে মনে রাখেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পজিটিভ, সিভিয়ার ডিসক্যারিওসিস, মডারেট ডিসক্যারিওসিস, সোজা কল্পোস্কোপি। ওকে, নেগেটিভ রুটিন রিকল, এইচআরভি নেগেটিভ রুটিন রিকল, এইচআরভি পজিটিভ কোনো কথা নেই, কল্পোস্কোপি, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে মনে রাখার জন্য। বুঝাতে পারছি জিনিসটা? ওকে, তাহলে আমরা স্ক্রিনিং করে কি দেখবো? স্ক্রিনিং করে দেখবো তার হইতেছে গিয়ে ওই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে কিনা। যদি পজিটিভ থাকে তাহলে আমরা ওই যে সাইটোলজি করব। সাইটোলজিতে যদি হচ্ছে মাইল্ড পাই, আমরা আরেকবার হইতেছে গিয়ে যদি নেগেটিভ পাই তাহলে আরেকবার হচ্ছে গিয়ে চেক আপ করবো 1 বছর পরে। সেটা কিন্তু 1 বছর পর, 1 বছর পর চেক আপ করে যদি নেগেটিভ পাই রুটিন রিকল, আর যদি 1 বছর পর যদি পজিটিভ পাই আবার আমরা সাইটোলজি করব। সাইটোলজি করে যদি মডারেট আর ইয়ে দেখি, সিভিয়ার দেখি, পাঠিয়ে দিব কল্পোস্কোপিতে, হ্যাঁ। আর যদি নেগেটিভ পাই, নেগেটিভ হলে আমরা
এই যে রুটিন রিকল। রুটিন রিকল মানে কি 25 থেকে 49 বছর পর্যন্ত আমরা 3 বছর পর পর রিকল করব, আর 50 থেকে 64 বছর পর্যন্ত 5 বছর পর পর করব। ঠিক আছে, এখন এখানে একটু পড়াশোনা করি। এখানে দেখেন সব থেকে বেশি কি, এটা কিন্তু লাগবে আমাদের, হ্যাঁ এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন আসে, এটা পাশে কোশ্চেন লিখে রাখেন যে স্কোয়ামাস, আমি যদি বলে দিই এটা কিন্তু আসবে পরীক্ষা, যে হুইচ ওয়ান ইজ দা কমনেস্ট টাইপ অফ সার্ভাইকাল ক্যান্সার। হ্যাঁ এটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। তারপর কি হবে, অ্যাডেনোকার্সিনোমা 20%। আমরা কি জানি আমাদের এই ট্রান্সফরমেশন জোনের মধ্যে কি আছে, স্কোয়ামো কলামনার জাংশন, ভিতরের দিকে থাকে স্কোয়ামাস, বাইরে থাকে সরি বাইরের দিকে থাকে হচ্ছে স্কোয়ামাস, ভিতরে থাকে কি কলামনার। ঠিক আছে, তাহলে ধরে কারে আগে, স্কোয়ামাস সেলকে বেশি ধরে। স্কোয়ামাস হচ্ছে গিয়ে আমার বেশি হয় 80% স্কোয়ামাস সেল ক্যান্সার, আর হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা হবে 20%। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে বর্ডারলাইন মাইল্ড ডিসক্যারিওসিস, আমরা হচ্ছে সার্ভিক্যাল স্ক্রিনিং রেট কত পাই, अराउंड 5% অফ স্মেয়ার থাকবে, ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া দেখি আমরা। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যেখানে যে কথাগুলো আমি বলছি সেটাই বলছে যে আমরা বর্ডারলাইন অথবা মাইল্ড ডিসক্যারিওসিস, বর্ডারলাইন মানে কোনটা, এই যে মাইল্ড, কই গেল আমার ছবিটা, এই যে বর্ডারলাইন অর মাইল্ড ডিসক্যারিওসিস মানে এটা হচ্ছে ভালো সেল আছে, ভালো সেল বেশি আছে, কিন্তু তার মধ্যে কিন্তু এই যে এগুলো দেখা যাইতেছে। হ্যাঁ, সো দিস ইজ বর্ডারলাইন, দিস ইজ বর্ডারলাইন, হ্যাঁ মানে হওয়ার সম্ভাবনা আছে। তো বর্ডারলাইন ডিসক্যারিওসিস যদি থাকে একটা, একটা হচ্ছে মডারেট, মডারেট তো এই যে সমান সমান থাকবে, দেখা যাবে যে ভালো সেলও আছে খারাপ সেলও বেশি আছে। আর সিভিয়ার মানে তো হচ্ছে খালি খারাপ সেল, আপনি ভালো সেল ওরকম ভাবে ডিফারেন্সিয়েট করতে পারবেন না, একটা দুটা পাবেন। সো এখানে আমরা কি করি, এখানে হচ্ছে কি মডারেট কি কি হতে পারে, বর্ডারলাইন আর মাইল্ড ডিসক্যারিওসিস এর মধ্যে মডারেট ডিসক্যারিওসিস হতে পারে, সিভিয়ার ডিসক্যারিওসিস হতে পারে, একটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট। ইনঅ্যাডিকুয়েট মানে কি, ইনঅ্যাডিকুয়েট মানে আমি বুঝতেই পারতেছি না, আমি যে কল্পোস্কোপি করতেছি আমি আসলে কল্পোস্কোপিতে বুঝতেই পারতেছি না যে আসলে এখানে কি একটা অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট। বললাম যে ইনঅ্যাডিকুয়েট যদি পাই আমরা, তাহলে পরপর দুইটা ইনঅ্যাডিকুয়েট পাইলে আমরা কি করব, আমরা কেটে দিব জায়গাটা। ঠিক আছে, লার্জ লুপ অফ ট্রান্সফরমেশন জোন এক্সিশন। হ্যাঁ, আচ্ছা তাহলে অরিজিনাল স্যাম্পল হচ্ছে টেস্টেড ফর এইচপিভি। আমরা অরিজিনাল স্যাম্পল আমরা কি দেখি, যেটা বলতেছিলাম আমি, যে আমরা দেখি কি, আমরা অ্যাকচুয়ালি স্ক্রিনিং এ কি দেখি যে হিউম্যান প্যাপিলোমা আছে নাকি নাই। ইফ নেগেটিভ দ্য পেশেন্ট গোজ ব্যাক টু রুটিন রিকল, পড়াই ফেলছে কিন্তু এগুলা, হ্যাঁ এগুলা জাস্ট এখানে লিখছি। ইফ পজিটিভ গো ফর কল্পোস্কোপি, ভেরি গুড। এখন দেখেন সিন 2 রেফার টু কল্পোস্কোপি। সিন 2 মানে কি, সিন 2 মানে হচ্ছে এই যে মডারেট সিভিয়ারে হইতেছে কি সিন 2, আর মাইল্ড যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিন 1, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সিন 1, আর সিভিয়ার মডারেট হচ্ছে কি সিন 2, সিন 3। তাহলে যদি হচ্ছে সিন 2 হয়, সিন 3 হয়, যাই হোক না কেন, মাইল্ড ছাড়া যাই হোক না কেন, কি করব, কল্পোস্কোপিতে পাঠিয়ে দিব। আমরা রিপিট স্মিয়ার করছি কারণ আমরা ইনঅ্যাডিকুয়েট স্যাম্পল পাইছি। ইনঅ্যাডিকুয়েট স্যাম্পল মানে কি, আমি বুঝতেছি না যে কল্পোস্কোপিতে কিরকম আসতেছে, হ্যাঁ আমি বুঝতে পারছি না, অথবা সে হইতেছে গিয়ে পেশেন্ট করতে দিতে চাচ্ছে না, বা ব্যথা পাচ্ছে পেশেন্ট, হ্যাঁ বা পেশেন্ট হচ্ছে কি আমার সাথে আপনার কোঅপারেট করছে না, আমি নিজেও হচ্ছে চোখ দিয়ে কিছু বুঝতে পারতেছি না, আমি যে কল্পোস্কোপি করলাম কিছু বুঝতে পারতেছি না আমি। পরপর তিনটা যদি ইনঅ্যাডিকুয়েট আসে দেন আমরা কি করব, সব কল্পোস্কোপিতে পাঠিয়ে দিব। ঠিক আছে, রিপিট স্মিয়ার করব, যদি পারসিস্টেন্ট, যদি পরপর তিনটা আসে আমরা কল্পোস্কোপিতে পাঠাবো। কল্পোস্কোপিতে পাঠানোর পর আমরা কি করব, ওই যে ট্রান্সফরমেশন জোন এক্সিশন করে দিব। ঠিক আছে, বুঝা গেছে, ক্লিয়ার? ওকে, এখন এখান থেকে হ্যাঁ কানজ আপু বলেন। স্ক্রিনিং করব, টেস্টের নাম কি লিখবো? এটা তো আপনার ন্যাশনাল স্ক্রিনিং প্রোগ্রাম, এনএইচএস এর আন্ডারে, হেলথ সিস্টেমের আন্ডারে এনএইচএস স্ক্রিনিং প্রোগ্রাম, এটার নাম হচ্ছে এনএইচএস স্ক্রিনিং প্রোগ্রাম, ন্যাশনাল হেলথ সিস্টেম স্ক্রিনিং প্রোগ্রাম। আপু আমি আপনার কথা বুঝি নাই, বুঝছেন আপু, এটা হচ্ছে আমি তো এনএইচএস স্ক্রিনিং প্রোগ্রাম। ইনভেস্টিগেশন করব না, স্ক্রিনিং এ গেলে তো ইনভেস্টিগেশনের নামটা কি হবে? ওইটা তো আপনি তো স্ক্রিনিং করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দেখলেন, তারপর আপনি হচ্ছে প্যাপ করবেন, যদি দেখেন ওইখানে এইচপিভি পজিটিভ, আপনি হচ্ছে ওই যে এয়ারস স্প্যাচুলা দিয়ে আপনি হচ্ছে গিয়ে সাইটোলজিটা চেক করবেন। সাইটোলজিতে যদি আপনি হচ্ছে গিয়ে পজিটিভ পান, তখন হইতেছে গিয়ে, নেগেটিভ পাইলে আমরা রুটিন রিকলে যাব, আর পজিটিভ পেলে হচ্ছে গিয়ে আমরা কল্পোস্কোপিতে যাব। এখানে দেখেন এই যে আমরা আরেকটা করতে পারি, লিকুইড বেস সাইটোলজি। এই যে সাইটোলজি টেস্ট আমরা দুই ভাবে করতে পারি, একটা তো নরমালি আমরা যেটা করি প্যাপেসমিয়ার, একটা হইতেছে গিয়ে লিকুইড বেস সাইটোলজি। লিকুইড বেস সাইটোলজিতে হচ্ছে কি আপনার ইনঅ্যাডিকুয়েট স্মিয়ারের রেটটা হচ্ছে কম থাকবে, আর একটা হচ্ছে ইনক্রিজ সেনসিটিভিটি এন্ড স্পেসিফিসিটি। সেনসিটিভিটি স্পেসিফিসিটি তো আপনারা পড়েছেন বায়োস্ট্যাটে বুঝছেন না? সেনসিটিভ মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি ডিজিজড, এটা প্রুফ, আর স্পেসিফিসিটি হতেছে
টেস্ট পজিটিভ কিন্তু ডিজিজ নেগেটিভ, বা ডিজিজ নেগেটিভ টেস্ট পজিটিভ, এরকম করে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে স্পেসিফিসিটি। আচ্ছা, এখানে দেখেন হাউ ইট ফ্রম কারেন্টলি মুভ অ্যাওয়ে দ্য ট্র্যাডিশনাল পেপারনিকুল প্যাপস্মিয়ার টু লিকুইড বেস। আগে আমরা প্যাপস্মিয়ার করতাম, আমরা তো এখনো প্যাপস্মিয়ারই করি, কিন্তু প্যাপস্মিয়ারটা হচ্ছে ওল্ড মেথড, নাও নতুন মেথডটা হতেছে লিকুইড বেস সাইটোলজি করি আমরা। প্যাপস্মিয়ার থেকে আমরা লিকুইড বেস সাইটোলজিতে গিয়েছি। রাদার দেন smearing the sample onto slide, the sample either read or preserve fluid. For the brush head of the sample, remove the simple bottle containing preserve fluid. ওইখান থেকে আমরা কি করি, স্যাম্পলটা নিয়ে আমরা প্রিজার্ভ বোতলে রেখে দিই, তারপর হচ্ছে কি আমরা দেখি। এটার অ্যাডভান্টেজ হচ্ছে একটাই, যে এটা হইতেছে গিয়ে আপনার ইনঅ্যাডিকুয়েট স্মেয়ার যেটা আসে, পরপর 3টে স্মেয়ার আসলে আমরা কল্পোস্কোপি করে ওই ইনঅ্যাডিকুয়েট স্মেয়ারের রেটটা হচ্ছে সে কমায় দিবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই যে ন্যাশনাল হেলথ সিস্টেম, হ্যাঁ, ন্যাশনাল হেলথ সিস্টেমের আন্ডারেই হচ্ছে কি আমরা 20 থেকে 60 ইয়ার্স পর্যন্ত স্ক্রিনিং করব 3 ইয়ার্স। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে কি আপনার কারেন্ট অ্যাডভাইজেস বলছে, বাট নরমালি যেটা আপনারা মনে রাখবেন যে 24 বছর 24.5, এটা নতুনটা, এটা কিন্তু একটু ওল্ড গাইডলাইন, ঠিক আছে? নতুন যে গাইডলাইন আসছে সেটা হচ্ছে 24.5 বছর পর্যন্ত সে কোনো টেস্টে যাবে না। 24.5 বছর হলে তাকে আমি ইনভাইটেশন পাঠাবো, ইনভাইটেশনে হচ্ছে কি তার 25 বছর জন্মদিনের থেকে সে হচ্ছে স্ক্রিনিং প্রোগ্রামে অ্যাড হয়ে যাবে, এবং 25 বছরে তার ফার্স্ট স্ক্রিনিংটা হবে 3 ইয়ারলি আপ টু 49 ইয়ার্স। মনে থাকবে, আপ টু 49 ইয়ার্স, পরীক্ষার কোশ্চেন কিন্তু এটা। ওকে, ঠিক আছে? তাহলে এখানে কারণ কোশ্চেন আছে, এগুলো আপনি বিশাল বড় বড় গাইডলাইন, এগুলো আপনি যখন পার্ট 1 পাস করে পার্ট 2 তে যাবেন তখন হচ্ছে কি দেখবেন যে এক একটা গাইডলাইন পড়তে 2 দিন লেগে যাবে। বাট এই গাইডলাইন গুলো হচ্ছে এগুলো কনসাইজ ফর্মে, যেগুলো আমাদের পার্ট 1 এর কোশ্চেনে আসে। পার্ট 1 এ কিন্তু এত ডিটেইলসে আসে না, পার্ট 1 এ একদম ডিটেইলস আসবে না। পার্ট 1 এ জানতে চাবে যে আপনি কি কমনেস্ট টাইপ অফ সার্ভাইকাল ক্যান্সারের নাম জানেন কিনা, সেটা কি, সেটা স্কোয়ামাস সেল নাকি অ্যাডেনোকার্সিনোমা। আপনি হচ্ছে হাই রিস্ক সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী ভাইরাস কোনটা, সেটার স্টেট জানেন কিনা। 16, 18 হচ্ছে হাই রিস্ক। লো রিস্ক কারা? লো রিস্ক হচ্ছে 6, 11, কি করে, জেনিটাল ওয়ার্ক করে, হ্যাঁ। আপনি জানেন কিনা যে রিস্ক ফ্যাক্টর কোনগুলা, আপনি জানেন কিনা যে কত বছর পর পর স্ক্রিনিং প্রোগ্রাম হবে, এটা আপনার জানতে হবে, হ্যাঁ। এগুলা হচ্ছে কি ইনিশিয়ালি। পরে ম্যানেজমেন্টে যখন আপনি যাবেন, সার্ভাইকাল ক্যান্সারের ম্যানেজমেন্ট 2 পেজের ম্যানেজমেন্ট, তো এটা হচ্ছে গিয়ে আপনার এখন লাগবে না, হ্যাঁ। আপনি খালি জানেন যে ন্যাশনাল হেলথ সিস্টেমের আন্ডারে স্ক্রিনিং প্রোগ্রাম হবে ইউকেতে, এবং সেটা হচ্ছে গিয়ে আপনার প্রত্যেক ওই যে 50 বছর আগ পর্যন্ত 3 বছর পর পর হবে, 50 বছর থেকে 64 বছরের মধ্যে 5 বছর পর পর হবে। দেখেন আমি যে আপনাদেরকে বললাম যে এই ইয়াটা চার্ট যেটা আমি আপনাদেরকে বললাম, চার্টটাও কিন্তু এখানে নাই। কারণ কি? কারণ চার্টটা আমাদের লাগে না, পার্ট 1 এর জন্য লাগে না। আমি যেহেতু সেকেন্ড পার্ট পড়াই, এই জন্য হইতেছে কি সেকেন্ড পার্টটা আমি আপনাদেরকে একটু বললাম যে কখন আপনারা করবেন। এটা জাস্ট আপনাদের নিজেদের মানে কি বলবো যে ট্রিটমেন্ট পারপাস একটু বাড়ানোর জন্যই বললাম আর কি, হ্যাঁ, যে কখন আমরা এটা করি। কারণ আমাদের তো আসলে এরকম একদম গদ বাঁধা ধরা বাঁধা নিয়মে আমাদের হয় না, আমাদের তো এইভাবে আসলে স্ক্রিনিংও হয় না, আমাদের দেশে তো আসলে স্ক্রিনিং প্রোগ্রামটা এইভাবে করাও হয় না, করা হয় না কিন্তু। তো ওটাই বললাম এই জন্য যে আপনারা হচ্ছে কি ফার্স্টে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমরা দেখবো স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে। আমাদের ফার্স্ট ইয়াটা ক্রাইটেরিয়া হচ্ছে টু সি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পজিটিভ অর নেগেটিভ। কারণ যেহেতু ইউকে তে বা ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে ফ্রি সেক্সুয়াল হ্যাবিটটা হচ্ছে কি অনেক বেশি, ওদের ওইখানে অ্যাডভান্স ওরা, তো এই ক্ষেত্রে ওদের হচ্ছে কি হওয়ার চান্সেস থাকে বেশি, এবং এভরি দেখা যায় যে প্রত্যেকটা ছেলে মেয়েরই মাল্টিপল পার্টনার আছে। তো সেই ক্ষেত্রে হইতেছে গিয়ে ওদের ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা হচ্ছে চেক করা হয়, ঠিক আছে? তো চেক করার পরে যদি পজিটিভ পাই, তাহলে তো আমরা হচ্ছে গিয়ে ওই যে সাইটোলজি দেখবো, সাইটোলজিতে যদি মাইল্ড পাই তাহলে হচ্ছে আবার সাইটোলজি চেক করব 1 বছর পরে। যদি নেগেটিভ পাই আমরা হচ্ছে রুটিন রিকলে চলে যাব। আর যদি পজিটিভ পাই দেখতে হবে আমরা মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার। যদি মডারেট সিভিয়ার থাকে কোনো কথা নাই, কল্পোস্কোপিতে পাঠাই দিব। কল্পোস্কোপিতে যদি আমি ইনঅ্যাডিকুয়েট পাই আমরা আরেকটা স্যাম্পল দিব, আরেকটা স্যাম্পলও যদি ইনঅ্যাডিকুয়েট পাই, হ্যাঁ, লেটস করে দিব, ঠিক আছে, লেটস করে দিব। আর যদি হচ্ছে কল্পোস্কোপিতে দেখি যে ওইখানে হচ্ছে হাই রিস্ক আছে বা সিভিয়ার ডিসক্যারিওসিস আছে, বাস কেটে দিবেন, আর কোনো কথা নেই, লেটস করে দিবেন, ঠিক আছে? খালি এটা মনে রাখেন, লিকুইড বেস সাইটোলজিতে হচ্ছে এই দুটো লাইন একটু মনে রাখেন, রিডিউস রেট অফ ইনঅ্যাডিকুয়েট স্মিয়ার। আচ্ছা, এটা দেখি বলতে পারেন কিনা। Which one of the following correctly describe the frequency of cervical cancer screening program in England? 25 to 64 years, 5 yearly, 20 to 49 years, 3 yearly, 50 to 69 years, 5 yearly, 25 to 49 years, 5 yearly, 60 to 64 years, 3 yearly,
25 to 49 years 3 yearly screening program and 50 to 65 4 years 5 yearly কোনটা হবে? ই নাম্বারটা। এ ই ই তিন। আচ্ছা 3 নাম্বার কয়জন দেখি হাত তুলেন, হাত তুলেন, হাত 5 তুলেন। নাম্বারটা হবে, 5 নাম্বারটা আপু, 5 নাম্বার। আচ্ছা 3 নাম্বারে কয়জন, 5 নাম্বারে কয়জন হাত তুলেন? আপু 5। 5, দুইজন 5 বলছে। আর আর সবাই কি 3? আচ্ছা অর্ণি আপু 5 বলছে। আচ্ছা আর আমি আছি ই জানাজ আপু 3-এ, ওকে ফাইন। আর দেখি কাটটা হইছে 5 5, তাহলে 5-এ বেশি। কি পড়াইলাম বলেন, আর কি বুঝলেন? বড় বড় করে দাগ দিয়ে দিলাম যে 25 থেকে 49 বছর পর্যন্ত 3 ইয়ারলি, 50 থেকে 64 বছর পর্যন্ত 5 বছর পর পর করবো, 65 বছর বয়স থেকে যারা হইতেছে অ্যাবনর্মালিটি পাবো তাদেরকে করব, আদারওয়াইজ করব না। মুখস্থ করেন, এখনই মুখস্থ করেন। ই তো পরীক্ষা বললাম। 5 নাম্বার অপশন হবে, অ্যান্সার 5, এই যে 5 নাম্বার অপশন। 25 to 49 ইয়ার্স 3 ইয়ারলি, কারণ কি তারা হচ্ছে সেক্সুয়ালি অনেক বেশি অ্যাক্টিভ। 50 থেকে যারা 3 বলছেন, যারা 3 বলছেন তারা 5 বার এটা পড়েন, মনে মনে পড়েন। যারা 3 বলছেন অ্যান্সার 5 বার পড়েন এটা। এটা কিন্তু একটু কনফিউজিং, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে যে বয়স কম, এক্সপোজার বেশি, 3 বছর পর পর করবো, হ্যাঁ। তার মানে ওই দেখেন এটার কিন্তু আপনার ডিউরেশনটাও কম, 3 বছর পর পর, হ্যাঁ। 50 থেকে 64 বছর কি হবে, মেনোপজাল। এদের তো হচ্ছে এত ডিউরেশন হবে না, সেক্সুয়াল কন্টাক্ট তো ওইভাবে আর কি হবে না, এদের 5 বছর পর পর করলেও সমস্যা নাই, হ্যাঁ। 5 বছর পর পর করতে হবে, এটা মাথায় রাখেন। যে রিপ্রোডাক্টিভ এজে থাকবে, সেক্সুয়াল এক্সপোজার বেশি, ওদের প্রত্যেক 3 বছর পর পর করবো। ওদের ক্ষেত্রে হচ্ছে সময় কম দিয়ে আমাদের স্ক্রিনিং করতে হবে। কিন্তু যারা হচ্ছে গিয়ে আপনার 50 ইয়ার্স এর বেশি, তাদের হচ্ছে গিয়ে আমরা 5 বছর পর পর 5 5 50 মনে রাখেন, 50 50, হ্যাঁ। 50 থেকে কতবার করবো, এই যে 5, ঠিক আছে। 50 বছর পূর্তিতে প্রত্যেক 5 বছর পর পর আমরা স্ক্রিনিং করব 5, ঠিক আছে। ক্লিয়ার? কারো ভুল হবে এটার? শাহনাজ আপু ভুল হবে এটার? 5 for 5, 5 for 5 মনে রাখেন, 5 for 5, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা দেখি এটা বলতে পারেন কিনা। ইউ রিসিভ দ্য রেজাল্ট অফ 29 ইয়ার্স ওল্ড ফিমেল হু হ্যাজ রিসেন্টলি হ্যাড আ রুটিন সার্ভাইকাল স্মিয়ার। ওকে, 29 বছর, সে হচ্ছে সার্ভাইকাল স্মিয়ার দিছে। হি লাস্ট স্মিয়ার 4 ইয়ার্স ago was reported normal. The result are reported as follow: moderate dyskaryosis. কি করবেন, কি করবেন? কথা বলেন না। কল্পোস্কোপিতে পাঠাবো। ভেরি গুড, রেফার টু কল্পোস্কোপি, এই তো বুঝছেন। পিআইডি কি পড়ছিলাম গত ক্লাসে? না আপু, পিআইডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা হচ্ছে কি দ্য মোস্ট কমন কজ পরীক্ষাতে আসে, এন্ড দ্য ইনভেস্টিগেশন পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দাগ দিয়ে রাখেন, কিউ লিখে রাখেন, কিউ মানে কোশ্চেন, হ্যাঁ, কিউ মানে কোশ্চেন। তাহলে আপনাদের পরীক্ষার জন্য সুবিধা হবে, পড়তে সুবিধা হবে, নোট পড়তে সুবিধা হবে। সো পিআইডি এটা পুরাটা এলাবোরেটেড, ইয়াটা কি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। ওকে, so pelvic inflammatory disease is a term used to describe infection and inflammation of the female pelvic organ including the uterus, fallopian tube, ovary and surrounding peritoneum। মানে কি, পেলভিসে আমার কি থাকে, পেলভিসে কি থাকে, আমার ইউটেরাসটা ভালো হলো না, দেখতে বেঁকা হয়ে গেল, ঠিক আছে। পেলভিসে আমার যা যা জিনিস থাকে, হ্যাঁ, পেলভিসে আমাদের মহিলাদের কি যা যা থাকে, মহিলাদের কি থাকে, ইউটেরাস থাকে, ওভারি থাকে, ফ্যালোপিয়ান টিউব থাকে, সার্ভিক্স থাকে, ভ্যাজাইনা থাকে, এবং এইদিকে কি থাকে, এদিকে সারাউন্ডিং আপনার কি থাকবে, সারাউন্ডিং হচ্ছে পেরিটোনিয়াম থাকে। এইগুলাতে যত ইনফেকশন হবে, এগুলার সবকিছু মিলায় যে ইনফেকশনটা হয় সেটাকে বলতেছে আমরা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। রিমেম্বার, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কিন্তু একটা অ্যাসেন্ডিং ইনফেকশন, ঠিক আছে। ও সার্ভিক্স থেকে হয়ে ও নিচের দিকেই থাকবে না, ও কি করবে, ও উপরের দিকে যাবে। ও মানে ভ্যাজিনাতে হইলো, ভ্যাজিনা থেকে সে সার্ভিক্সে গেল, সার্ভিক্স থেকে সে ইউটেরাসে গেল, ইউটেরাসে গিয়ে সে ফেলোপিয়ান টিউবে ধরলো, ফেলোপিয়ান টিউব থেকে সে হচ্ছে গিয়ে ওভারিতে ধরলো। তো এটা একটা অ্যাসিডিক ইনফেকশন এবং এটা লং টাইম নিয়ে হয়, হ্যাঁ। দুইটা কথা আছে, একটা হচ্ছে পিআইডি, একটা হচ্ছে পিআইসিডি, ঠিক আছে। একটা হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ,
একটা হচ্ছে PII, পেলভিক ইনফ্লামেটরি ইনফেকশন, ঠিক আছে? তাহলে যখন হতেছে কি পুরাটাই ধরে ফেলবে, এটা আমরা বলতেছি কি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ঠিক আছে? এখন মোস্ট কমন কজ কারা? মোস্ট কমন কজ হইতেছে গিয়ে আপনার ব্যাকটেরিয়া, ভাইরাস দিয়ে হবে এটা, ঠিক আছে? তাহলে এটা কি হয় মেইনলি হচ্ছে গিয়ে আমাদের কমনেস্ট এসটিডি কি ফর ইউকে তে কমনেস্ট এসটিডি হচ্ছে ক্লামাইডিয়া নাইজেরিয়া। কমনেস্ট ভাইরাল কি বলেন তো, কমনেস্ট ভাইরাল এসটিডি কি, দেখে এটা বলতে পারেন কিনা দেখি। তাজরিনা আপু বলেন তো কমনেস্ট ভাইরাল এসটিডি কি ইউকে তে? HIV। কমনেস্ট ভাইরাল এসটিডি দেখি মাথায় বুদ্ধি খাটায় বলতে পারেন কিনা। এইচ, তারপর কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ভেরি গুড রেনুমা আপু, পাস যান, ভেরি গুড, পাস ইনশাল্লাহ। Human papilloma virus is the most common viral STD in UK. The most common bacterial cause হচ্ছে গিয়ে PID কি হবে? ক্লামাইডিয়া, নাইজেরিয়া, মাইকোপ্লাজমা হোমিনিস, মাইকোপ্লাজমা জেনিকুলেটাম। এটা ইন বিটুইন ক্লামাইডিয়া, নাইজেরিয়া হচ্ছে সব থেকে বেশি কমন। আপনার ওইখানে স্ক্রিনিং আমরা পড়ছিলাম না মাইক্রোবায়োলজিতে, যে কোনটা কোনটা আমাদের ধরে ধরে দেখতে হবে, যে তার সেক্সুয়াল পার্টনার ধরে ধরে চেক করতে হবে, পড়ছিলাম না? কি ছিল সেটা? কি ছিল? ক্লামাইডিয়া ইনফেকশন, মনে নাই? হায় খোদা, কি হবে? জানুয়ারিতে পরীক্ষা, কি হবে বলেন? ক্লামাইডিয়া ট্রাইকোমিটিস হচ্ছে সব থেকে কমনেস্ট। এখানে যদি কেউ যদি PID বা পেলভিক ইনফেকশন নিয়ে আসে বা গনোরিয়া নিয়ে আসে ধরে ধরে আমার ক্লামাইডিয়া যদি হয়, তাহলে তার গত 6 সপ্তাহে যে কয়জন সেক্সুয়াল পার্টনার ছিল সবগুলোরে ট্রেস করতে হবে। আর যদি আপনার হইতেছে গিয়ে না ইয়ে মানে এবং 6 মাসের মধ্যে আমরা হচ্ছে গিয়ে চেক করবো, আর 6 সপ্তাহের মধ্যে যারা আছে সব ধরে ধরে স্ক্রিনিং করে ওগুলারও ট্রিটমেন্ট দিতে হবে। বুঝাইতে পারছি? তো আমরা পড়ছিলাম না মাইক্রোবায়োলজিতে, ভুলে গেলে হবে? নাইজেরিয়াও সেম, হ্যাঁ নাইজেরিয়াও হইতেছে গিয়ে আপনার এটা স্ক্রিনিং করতে হবে। তাহলে ফিচার্স কি কি থাকবে? অবশ্যই PID তে একটা, যেহেতু এটা পেলভিসের একটা পেইন, তাহলে হচ্ছে কি থাকবে? আমার লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, ফিভার থাকবে, যে কোনো ইনফ্লামেশন হলে কি থাকে? টেম্পারেচার বাড়ে, ফিভার থাকবে, ডিপ ডিসপ্যারনিয়া থাকবে, অনেক বেশি ডিপ ডিসপ্যারনিয়া থাকবে। ডিসপ্যারনিয়া মানে কি? ডিউ পেইন, সিভিয়ার পেইন ডিউরিং কোয়াইটাস। ডিজিউরিয়া থাকবে, মিনস্ট্রুয়াল ইররেগুলারিটিস থাকবে, ভ্যাজাইনাল ডিসচার্জ থাকবে, সার্ভাইকাল ডিসচার্জ থাকবে, সার্ভাইকাল এক্সাইটেশন থাকবে, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা স্ক্রিনিং কি করব? অবশ্যই আমাদের দুইটা জিনিস অবশ্যই চেক করতে হবে, সেটা কি? ক্লামাইডিয়া এন্ড গনোরিয়া। পরীক্ষার কোশ্চেন ম্যানেজমেন্ট আমরা কি করব? ভেরি ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ইনপেশেন্ট ম্যানেজমেন্ট, একটা হচ্ছে আউটপেশেন্ট ম্যানেজমেন্ট। নরমালি আউটপেশেন্ট ম্যানেজমেন্টই করা হয়। ইনপেশেন্ট অলওয়েজ রিমেম্বার, এইখানে আউটপেশেন্টে আপনি যা দেবেন ইনপেশেন্টে সেইটা IV রুটে যাবে, ঠিক আছে? মুখস্থ করার দরকার নাই, অনেকগুলো ওষুধের নাম, হ্যাঁ? ডিউ টু ডিফিকাল্টি ইন মেকিং অ্যান অ্যাকুরেট ডায়াগনোসিস ইন দ্য পটেনশিয়াল কমপ্লিকেশন আনট্রিটেড PID, কি বলছে ওরা? ওরা হচ্ছে ওরাল ওফ্লক্সাসিন সাথে দিছে হচ্ছে মেট্রোনিডাজল অর IM সেফট্রাক্সন প্লাস ওরাল ডক্সিসাইক্লিন। ইনিশিয়ালি আমরা যেটা দেই সেটা হচ্ছে 2 গ্রাম সেফট্রাক্সন স্ট্যাট, দেন orally metronidazole plus doxycycline. Metronidazole 400 milligram TDS for 7 days, doxycycline 100 milligram মতো doxycycline না 100 না 200 ভুলে গেছি। আচ্ছা, এটাও হতেছে 7 days দিতে হয়, ঠিক আছে? আর RCOG গাইডলাইন সাজেস্ট করছে মাইল্ড কেস অফ PID ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস মে বি লেফট ইন। অনেকে দেখা যায় যে আপনার যদি ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস থাকে, দ্যাট ইজ IUCD থাকলে যদি মাইল্ড ইনফেকশন হয় তাহলে আমরা ডিভাইসটা রেখে দিব, যদি বেশি হয় সিভিয়ার হয় সেক্ষেত্রে আমার IUCD-টা রিমুভ করতে হবে, ঠিক আছে? রিমুভাল অফ IUCD ইজ কনসিডার ইট মে অ্যাসোসিয়েট উইথ বেটার শর্ট টার্ম ক্লিনিক্যাল আউটকাম। ওকে, তাহলে এটা মনে রাখেন। অফ্লক্সাসিন দিতে পারি, ওরাল মেট্রোনিডাজল, অথবা হচ্ছে IM সেফট্রাক্সনের সাথে ডক্সিসাইক্লিন প্লাস হচ্ছে ওরাল মেট্রোনিডাজল, মনে থাকবে? দুইটা রেজিম আছে। IM সেফট্রাক্সন দিব স্ট্যাট, দেন হচ্ছে এর সাথে ওরাল ডক্সিসাইক্লিন প্লাস অলিভ নাও নিয়ে এরকম একটু হালকা দাও, তাহলে জ্বর ছেড়ে দেবে। একটু মাইকটা মিউট করবেন আপু। আরেকটা হচ্ছে ওরাল ওফ্লক্সাসিনের সাথে মেট্রোনিডাজল দিতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট, ঠিক আছে? এখন আসি আমরা কমপ্লিকেশনস কি কি হতে পারে। ইনফার্টিলিটি ইজ আ ভেরি ভেরি কমনেস্ট ইন কমপ্লিকেশন। দেখবেন যারা আসে
ওদের হচ্ছে কি দেখবেন যে বলবে যে আমার বাচ্চা হইতেছে না, ঠিক আছে, 10 থেকে 20% আফটার সিঙ্গেল এপিসোড। আর ক্রনিক পেলভিক পেন হতে পারে, একটোপিক প্রেগনেন্সি হতে পারে। একটোপিক প্রেগনেন্সি যদি হচ্ছে কি আপনার ওই ভিতরে আইইউসিডি থাকে, তখন দেখা যায় একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে। আরেকটা হতে পারে যে আপনার হয়তো পিআইডি হতে হতে দেখা গেল যে একটা টিউব ব্লকেজ হয়ে গেল, কি এটা কিন্তু খুব এইসব পিআইডির পেশেন্ট গুলা কিন্তু ম্যাক্সিমামই দেখবেন যে আপনার টিউবাল ব্লকেজ নিয়ে আসে। হিস্টোসালফিওগ্রাম আপনি দিবেন, ইনফার্টিলিটি নিয়ে আসছে, ইনফার্টিলিটির পর আপনি কি দিবেন, অবশ্যই আপনি দেখতে হবে টিউব ওপেন আসছে কিনা। টিউব যখন করতে যাবেন হিস্টোসালফিওগ্রাম, তখন দেখবেন যে টিউব একটা ব্লক অথবা টিউব দুইটাই ব্লক, কোনো কারণ নাই, ঠিক আছে। এটা পিআইডির হচ্ছে মোস্ট কমনেস্ট কমপ্লিকেশন, হ্যাঁ, যে ইনফার্টিলিটি। এবং এটা একবার যদি কারো পিআইডি হয়, তার কিন্তু চান্স কত হয়ে যায়, 10 থেকে 20% চান্স বেড়ে যায় ইনফার্টিলিটির। বুঝা গেছে যে কত খারাপ এটা, পিআইডি কিন্তু খারাপ জিনিস একটা, ঠিক আছে। একবার হলেই 20% ক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ করবে। আর যদি 2-3 বার করে হয় তাহলে তো কথা না, দেখবেন টিউবই ব্লক হয়ে গেছে। আর কি হতে পারে, ক্রনিক পেলভিক পেন, সারাক্ষণ পেটের মধ্যে ব্যথা করবে। একটা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, রাইট? ওকে।